মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। পুরনো পোস্ট অফিসে ফিরে সৌম্যদীপ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। সকাল থেকে যা গেল, তার উপর আজ গরমটাও বেশ পড়েছে। দুপুরের খাওয়াও হয়নি, কিন্তু এখন খাওয়ার কথা মনেও পড়ছে না। সৌম্যদীপ ফোনটা বার করে, আব্দুলকে একটা কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর আব্দুল ফোনটা ধরে বলে, হ্যাঁ ডাকবাবু বলেন। সৌম্যদীপ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আচ্ছা আব্দুল, তুমি একবার পুরনো পোস্ট অফিসে আসতে পারবে? একটা ঘটনা ঘটেছে, তোমাকে বলা প্রয়োজন। সৌম্যদীপ বেশ সিরিয়াসলি কথাগুলো বলে। আব্দুল বেশ ভয় পেয়েছে। ও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, সে না হয় যাচ্ছি, কিন্তু কি হয়েছে বাবু? এমনি সব ঠিকঠাক তো? সৌম্যদীপ কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, আজ ভুজঙ্গের সঙ্গে দেখা হয়েছিল আব্দুল। সৌম্যদীপের মুখে ভুজঙ্গ নামটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুলের মুখ দিয়ে বেরিয়ে আসে একটা কথা, সব বোনাস করেছে। তারপর দুপ্রান্ত থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সৌম্যদীপ ভুজঙ্গের ব্যাপারটা মোটেই হালকাভাবে নিতে পারছে না। আব্দুল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আচ্ছা বাবু, আমি যাচ্ছি। আপনি দুপুরের খাবার খেয়েছেন? সৌম্যদীপের খিদে পাচ্ছে না। এত ঝামেলার মধ্যে খিদের কথা মনেও থাকে না। সৌম্যদীপ উত্তর দিল, না আব্দুল, খাওয়া হয়নি। আব্দুল উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে বাবু, আপনি বসেন, আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে শুনছি আমি কি হয়েছে না হয়েছে, আপনি ঘরেই থাকেন। সৌম্যদীপ ফোনটা রেখে দেয়। এতদিন সৌম্যদীপ শুনে এসেছে যে ওই চন্দ্রকেতুগড়ে ভূত আছে। এই ঘোস্ট অফিসে ভূতের উপদ্রব, সাবধানে থাকা প্রয়োজন। কিন্তু আজকের পর তো মনে হচ্ছে এই চন্দ্রকেতুগড়ে ভূতের চেয়েও মানুষ বেশি ডেঞ্জারাস। ভুজঙ্গ তো সাক্ষাৎ নরকের কীট। গ্রামের সমস্ত মানি অর্ডার ভুজঙ্গের কাছে আগে নিয়ে যাওয়ার কারণ আন্দাজ করা মোটেও কঠিন কিছু না। যা টাকা মানি অর্ডারে আসে, তার অংশ ভুজঙ্গ আত্মসাৎ করে আর গ্রামের লোকেদেরকে ঠকায়। ছি 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 ছি, এইটা ভাবলেই সৌম্যদীপের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কে এই ভুজঙ্গ? এরকম গুন্ডাদের পিছনে অনেক সময় রাজনৈতিক দলের মদত থাকে। বলা ভালো, এইসব গুন্ডাদের পোষা হয় ঝামেলা করার জন্য, দুর্নীতি করার জন্য। সৌম্যদীপ পুরনো পোস্ট অফিসের বারান্দায় বসে এইসব ভাবতে থাকে। ওর কি করা উচিত সেটা ও এখনো বুঝতে পারছে না। তবে আব্দুল আসলে এর কিছু সুরাহা হবে। আব্দুল ওর এখনো অবধি একমাত্র বন্ধু। এইসব ভাবতে ভাবতেই সৌম্যদীপ ওর ব্যাগের ভেতর থেকে চিঠিগুলো বার করে একবার দেখে। সকালে পোস্ট অফিস থেকে বেরোনোর সময় ওর ঠিক মনে আছে ও 12খানা চিঠি নিয়ে বেরিয়েছিল। সবে 2টো চিঠি দেওয়া হয়েছিল, তারপরেই ভুজঙ্গের এন্ট্রি। কিন্তু এখন ব্যাগের ভেতর 11খানা চিঠি এলো কোথা থেকে? 12টা চিঠি নিয়ে বেরিয়েছিল, সেখান থেকে 2টো চিঠি দেওয়া হয়েছে। তাহলে তো 10টা চিঠি থাকার কথা, কিন্তু এখানে আছে 11টা চিঠি। সৌম্যদীপ আরেকবার ভালো করে গণে, হ্যাঁ 11টা চিঠি। কোথাও কি ভুল হচ্ছে তাহলে? সৌম্যদীপের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক গরম, 2 আজকে ভুজঙ্গের সাথে দেখা। কি মুখের ভাষা, আর রীতিমতো থ্রেট করে চলে গেল। সেখানে দাঁড়িয়ে সৌম্যদীপ কিচ্ছুটি করতে পারল না। এখনো নিজের ওপরই রাগ হচ্ছে। সৌম্যদীপের উচিত ছিল সেই সময় প্রতিবাদ করে ওঠা, কিন্তু পর মুহূর্তেই মনে হলো এতগুলো লোকের বিরুদ্ধেও একা একা কি বা করতে পারত। তার চেয়ে বরং এটাই ভালো যে ওখান থেকেও কোনো মতে বেরিয়ে আসতে পেরেছে। এখন আব্দুল আসছে, ওর সাথে আলোচনা করে কিছু একটা করা যাবে খন। কিন্তু ওর ব্যাগে একটা এক্সট্রা চিঠি কোথা থেকে এলো? সৌম্যদীপ ভালো করে সবকটা চিঠি আরেকবার দেখে।
দুটো মানি অর্ডার, উপরে নাম লেখা আছে। একটা ভোটার কার্ড এসেছে, 4টে সরকারি কাগজের চিঠি, আর 3টে এমনি চিঠি, নাম লেখা। কলকাতা থেকে এসেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা চিঠির ওপর কোনো নাম নেই। কোথা থেকে পাঠানো হয়েছে সেই ঠিকানা কিচ্ছু নেই। সৌম্যদীপ অবাক হয়। বাকি চিঠিগুলো ব্যাগে ঢুকিয়ে ওই চিঠিটা হাতে নিয়ে ভালো করে দেখে সৌম্যদীপ। এই চিঠিটা বাকিগুলোর থেকে খানিকটা আলাদা। চিঠি সাধারণত সাদা খামে করে পাঠানো হয়, কিন্তু এই খামটার রং হালকা বাদামি, আর ভেতরে খুব পাতলা একটা কাগজের চিঠি ছাড়া আর বিশেষ কিছু আছে বলে তো মনে হচ্ছে না। সৌম্যদীপের স্পষ্ট মনে আছে, সকালবেলা যখন সমস্ত চিঠি কালেক্ট করে ও পোস্ট অফিস থেকে বেরিয়েছিল, তখন এই চিঠিটা ছিল না। সৌম্যদীপের মনে আছে সব কটা চিঠির ওপর নাম ঠিকানা লেখা ছিল। হঠাৎ করে এই চিঠিটা এলো কোথা থেকে? সৌম্যদীপ একবার ভাবল খুলে দেখবে কিনা, কিন্তু অন্যের চিঠি খুলে দেখা ঠিক না। উফ, কি যে হচ্ছে সকাল থেকে! সৌম্যদীপ যখন দোনামোনা করছে চিঠি খুলবে কি না খুলবে সেই নিয়ে, ঠিক তখনই রাস্তায় রিকশার আওয়াজ শোনা গেল। আব্দুল এসে গেছে। আব্দুল রিকশা ঝড়ের মতো চালায়। রিকশা থামিয়ে আব্দুল নিজেও প্রায় ঝড়ের গতিতেই প্রবেশ করলো পুরনো পোস্ট অফিসের উঠোনে। সৌম্যদীপকে উঠোনের এক কোণে বসে থাকতে দেখে আব্দুল উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, কি বাবু, আপনি ঠিক আছেন তো? মানে মারপিট হয়নি তো? সৌম্যদীপ চিঠিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। আব্দুলকে বসতে বলে। আব্দুল হাতে খাবারের বাক্স নিয়ে এসেছে। উঠোনে উঠে সৌম্যদীপের পাশে বসে বলে, ভুজঙ্গের সঙ্গে আপনার দেখা হলো কোথায়? কি করেছে ও? হ্যাঁ? সৌম্যদীপ সংক্ষেপে সবটা বলে। বাইক বাহিনী নিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা, তারপর সৌম্যদীপকে থ্রেট দেওয়া, আর সমস্ত মানি অর্ডার আগে ভুজঙ্গের কাছে পৌঁছে দিতে হবে, সেখান থেকে পরে বিলি হবে গ্রামের লোকজনদের কাছে। তারপর সৌম্যদীপকে জরিমানা হিসাবে 2000 টাকা প্রত্যেক মাসে ভুজঙ্গকে দিতে হবে। এই সবটাই সৌম্যদীপ জানায় আব্দুলকে। আব্দুল মন দিয়ে সবটা শোনে, তারপর ঘাড় নেড়ে বলে, ওই বদমাশ লোকটা আবার এসছে। সৌম্যদীপ আব্দুলকে প্রশ্ন করে, আচ্ছা আব্দুল, এই ভুজঙ্গ কে? ওর কথা তো তুমি আগে বলনি। আব্দুল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এটা একটা লম্বা কাহিনী। চন্দ্রকেতুগড়ে মুখে মুখে কাহিনী তৈরি হয় বাবু। কিছু কিছু সত্যি কাহিনী, তো কিছু কিছু রং মেশানো। আমি বলছি আপনারে ভুজঙ্গকে। তবে তার আগে দুটো খাবার খেয়ে নিন বাবু। দুপুর হয়ে গেছে, আমারও খাওয়া হয়নি। বাজার থেকে খাবার কিনে আনলাম, একসাথে বসে খেয়ে নিই চলেন। তারপর বলছি ভুজঙ্গ কে। এটা অবশ্য আব্দুল ঠিক কথাই বলেছে। কিছুক্ষণ আগে সৌম্যদীপ এতটাই চিন্তায় ডুবে গেছিল যে ওর খিদেও পাচ্ছিল না, কিন্তু এখন আব্দুল আশায় বেশ নিশ্চিন্ত বোধ হচ্ছে। সৌম্যদীপ হাত ধুয়ে উঠোনে এসে বসে। আব্দুল প্যাকেট থেকে খাবার বার করে বেড়ে দেয়। খাবার সময় কেউ একটাও কথা বলল না। সৌম্যদীপ বুঝতে পারছে যে এর পিছনে কোনো না কোনো একটা ঘটনা জড়িয়ে আছে। আজ সকাল থেকে এই ভুজঙ্গের চক্করে এই পুরনো পোস্ট অফিসকে ঘিরে যে গল্প, তার কথা সৌম্যদীপের মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল। বলা ভালো, বেশ কিছুদিন ধরে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই ছিল না, তাই ওইসব ভূতফুতের কথাও মাথা থেকে বেরিয়ে যায়। রুকসানা পুরনো ডাকবাবুর কথাও বেমালুম ভুলে গিয়েছিল। আজকের ঘটনার পর সৌম্যদীপের ওই প্রথম রাতের বৃষ্টির মধ্যে দেখা আগন্তুকের কথা মনে পড়ে যায়। আর ঠিক তখনই সৌম্যদীপের মনে পড়ে যে সেই লোকটার কথা আব্দুলকে তো বলাই হয়নি। আব্দুল মন দিয়ে খাচ্ছে। সৌম্যদীপের মাথায় অসংখ্য ভাবনা জমা হচ্ছে। এই চন্দ্রকেতুগড় বড় গোলমেলে জায়গা, সেটা এখনো বুঝতে পারছে। তবে সেই প্রথম দিনে বৃষ্টি রাতের কথা এখন বলার প্রয়োজন নেই। তার আগে বরং ভুজঙ্গর পরিচয় জানা প্রয়োজন। তারপর না হয় সেটা আব্দুলকে জানানো যাবে। ও হ্যাঁ, তারপর সৌম্যদীপের ব্যাগে ওই নামহীন বাদামি খামটা এলো কোথা থেকে, সেটার সুরাহাও করতে হবে।
অনেক কটা রহস্য একসাথে ডানা বেঁধেছে। হ্যাঁ, তো এই ভুজঙ্গ আসলে কে? সৌমদীপ জিজ্ঞেস করে। দুপুরের রোদ অনেকটাই কমে এসেছে, চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। আব্দুল বলতে শুরু করে, একটা ভুজঙ্গ হচ্ছে আমাদের পাশের গ্রামের ভীষ্ম গায়নের ছেলে। ভীষ্ম গায়ন হচ্ছে একেবারে পলিটিক্যাল লিডার, বুঝলেন কিনা? ওর অনেক কানেকশান, বুঝতেই পাচ্ছেন। তো ওর ছেলে হচ্ছে ভুজঙ্গ। সবাই ভয়ে ভয়ে চলে ওকে দেখে। ছোট থেকে ভুজঙ্গ ভীষণ বদমাইশ ছিল, এদিক সেদিক ঘুরে বেড়াতো, নেশা ভাঙ করতো, আর অনেক উল্টোপাল্টা কাজও করতো। কিন্তু ওর বাপের সোর্স আছে প্রচুর, সব কাটিয়ে ঠিক বেরিয়ে যেত প্রত্যেকবার। তবে গত 10-12 বছরে ভুজঙ্গের এই গুন্ডাবাজি বেড়েছে অনেকটা। ও কয়েকজন চেলা জুটিয়েছে, দিয়ে রাত দিন বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, দালালি করছে, টাকা ঝাড়ছে। লোকজন ভয়ে পুরো সিঁটিয়ে গেছে। মাঝে এই চন্দ্রকেতুগড়ে আসা একদম বন্ধ করে দিয়েছিল, তা প্রায় বছর 2-3 হবে। কি কারণ তা সঠিক কেউ জানে না। তাই ভুজঙ্গের কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল, বুঝলেন কিনা? হ্যাঁ, আর তাছাড়া এই ভুজঙ্গের একটা হিস্ট্রি আছে, যার সাথে আবার এই ঘোস্ট অফিসের যোগাযোগ আছে। আব্দুল থামে। দুপুরের গরম হালকা বাতাস যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। তার বদলে আকাশের এক কোণে মেঘ জমেছে। সৌমদীপ ভুরু কুঁচকে আব্দুলকে জিজ্ঞেস করে, এই পুরনো পোস্ট অফিসের সাথে সম্পর্ক আছে মানে? আব্দুল খানিক আমতা আমতা করে বলে, এই ঘটনাটা সবাই জানে না, তবে আমি জানি। আমার তো পুরনো ডাকবাবুর সঙ্গে ভালো আলাপ পরিচয় ছিল, তো উনিই বলেছিলেন আমাকে। আব্দুল আবার থামে। সৌমদীপ জিজ্ঞেস করে, কি বলেছিল? আব্দুল বলতে শুরু করে, সে আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা। তখন এই পোস্ট অফিসে আগের ডাকবাবু কাজ করতেন। এবার তিনি মানুষ হিসাবে সত্যিই খুব ভালো লোক, সে তো আগেই আপনাকে বলেছি। এবার তখন এই চন্দ্রকেতুগড়ে ভুজঙ্গের খুব দাপট। শুধু তোলাবাজি করা, টাকা ছিনিয়ে নেওয়া এইসব না, এমনকি রাতের বেলা লোকজনদের বাড়িতে ঢুকে মেয়েদেরকে তুলে নিয়ে যেত। বুঝতেই পাচ্ছেন, গ্রামের লোকে ভয়ে সিঁটিয়ে থাকতো। কিন্তু করার কিছুই নেই তখন। পুলিশে যে গিয়ে বলবে, পুলিশও তো ওদের কথাতেই চলে। তো তখন সেই পুরনো ডাকবাবু গ্রামের লোকেদেরকে বোঝায় যে এভাবে একটা লোকের ভয়ে কতদিন চুপচাপ বসে থাকবে। ডাকবাবু ঠিক কথাই বলেছিল। তখন আস্তে আস্তে লোকজন খেপে উঠতে শুরু করলো ভুজঙ্গের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা তো বলেছিলাম যে ওই পুরনো ডাকবাবু একটা ছোট মতো পাঠশালা খুলেছিল ঘোস্ট অফিসেই। হ্যাঁ, তো সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসতে শুরু করে। এবার লোকজন ভালোই বুঝতে পারতো যে রুকসানার সাথে ডাকবাবুর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তবে গ্রামের লোকজন এইসব নিয়ে বেশ খুশিই ছিল। রুকসানা মেয়েটা ভীষণ ভালো ছিল কিনা, ডাকবাবু দেখাশোনা করতো, আর বোঝাই যেত যে বেশ ভালোবাসে ও ডাকবাবুকে। ডাকবাবুও মুখে কিছু না বললেও মনে মনে যে রুকসানাকে বেশ পছন্দ করতো, সেটা ভালোই বোঝা যেত। তো এবার ডাকবাবুর সঙ্গে রুকসানার সম্পর্কের কথাটা গ্রামের সকলেই কম বেশি জেনে যায়। এবার তখন আসে হচ্ছে এই ভুজঙ্গ। ভুজঙ্গ সেই সময়কার যে বড়বাবু ছিল পোস্ট অফিসের, প্রথমে তাকে ধরে বলে যে টাকা দিতে হবে মাসে মাসে, তাছাড়া সমস্ত মানি অর্ডার আগে থেকে ভুজঙ্গকে পাঠাতে হবে। আপনাকে যা বলেছে ঠিক সেইটাই বলেছিল পোস্ট অফিসের বড়বাবুকে। এবার বড়বাবু তো রাজি হয়নি, তো ভুজঙ্গ যায় ডাকবাবুর কাছে। যেহেতু ডাকবাবু সমস্ত চিঠিপত্র বিলি করতো, তাই ওকেই থ্রেট দিতে এই ভুজঙ্গ পোস্ট অফিসে আসে। মনে আছে সেদিন এইরকম একটা বিকেল বেলা ছিল, বেশ মেঘ করে এসেছিল, ঠান্ডা হাওয়া বইছিল। রুকসানা ছিল তখন এই ঘোস্ট অফিসে, কয়েকজন বাচ্চাকে পড়াচ্ছিল, আর ডাকবাবু সবে কাজ সেরে ফিরে উঠোনে এসে বসেছিল। সেই ভুজঙ্গ আর তার চেলারা বাইক নিয়ে এসে, ওরে বাবা সে কি তাণ্ডব! ডাকবাবুকে কলার ধরে শাসিয়ে যায়। শুধু শাসানিতে থামলে হতো, কিন্তু ভুজঙ্গ যা নরকের কীট, ওর চোখ পড়ল রুকসানার উপর। আব্দুল থামে। বাইরে হাওয়া দিচ্ছে। সৌমদীপ মন দিয়ে গল্পটা শুনতে থাকে। আব্দুল কিছুক্ষণ চুপ করে আবার বলতে শুরু করে, তো সেদিনই বোঝা উচিত ছিল যে ভুজঙ্গের মতলব ভালো না। তখন আর শুধু টাকার দিকেও নজর নেই, রুকসানার দিকেও ভুজঙ্গর কুনজর পড়েছে। তখন ডাকবাবু বুঝতে পারেনি। কিন্তু একদিন রুকসানা যখন রাতে বাড়ি ফিরছিল, তখন ভুজঙ্গ আর ওর চেলারা বাইক নিয়ে এসে রাস্তা আটকে দাঁড়ায়।
আর তারা হাত ধরে টানাটানি করে। তবে ঘটনাটা পোস্ট অফিসের খুব কাছে হয় রুকসানা যখন চিৎকার করে ডাকবাবু তা শুনতে পায়। তাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে কোনো মতে রুকসানাকে সেই গুন্ডা ভুজঙ্গের হাত থেকে বাঁচায়। এই ডাকবাবু দুমদাম কেলিয়েও ছিল ওর ভুজঙ্গ আর ওর চেলাদেরকে। ওরা ঠিক বুঝে উঠতে পারেনি যে ডাকবাবু এত মারপিট করতে পারে। তাই সেদিন ওরা মানে মানে কেটে পড়লেও ভুজঙ্গের রাগ ডাকবাবুর উপর বাড়তে থাকে। আর ভুজঙ্গ জানতে পারে যে রুকসানা ওই ডাকবাবুকেই পছন্দ করে। এই সব কিছু শুনে ভুজঙ্গের রাগ তুঙ্গে ওঠে। কিন্তু ততদিনে গ্রামের লোকেরা ভুজঙ্গের বিরুদ্ধে বেশ ক্ষেপে উঠেছে। ডাকবাবুর লোকজনদের বোঝায় যে এরকম গুন্ডা বদমাইশদের ভয় পেলে চলবে না, আমাদের তো কিছু করতে হবে। এবং ডাকবাবুই গ্রামের লোকজনদের একসাথে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেদিনটা আমার এখনো মনে আছে বাবু। কথা বলতে বলতে আব্দুল চোখ বোঝে। সেই আমার প্রথম পুলিশ স্টেশন দেখা। সে প্রায় 150-200 জন মিলে যাওয়া হয়েছিল পুলিশের কাছে। ভুজঙ্গকে ধরতে হবে, যা দুর্নীতি করে বেরিয়েছে ভুজঙ্গ তার শাস্তি চায়, এই নিয়ে সব লোকজন পুলিশ স্টেশনের সামনে বসে পড়ে। তবে এইটাই যে কাল হবে ডাকবাবু তখন বোঝেনি। সেদিন রাতে রুকসানার বাড়িতে ভুজঙ্গ আর ওর দলবল মিলে হামলা করে। কিন্তু ভাগ্য ভালো সেদিন রুকসানা বাড়িতে ছিল না। অনেক রাত হয়ে যাওয়ার ফলে রুকসানা সেদিন পোস্ট অফিসেই থেকে যায়। ততদিনে ডাকবাবু আর রুকসানার প্রেমের কথা সবাই জেনে গেছে। ওরা যে বিয়ে করবে সেটাও লোকজন বুঝতে পারছিল। এদিকে ভুজঙ্গ রুকসানাকে বাড়িতে না পেয়ে আরো রেগে যায়। ভুজঙ্গের নজর যার ওপর পড়েছে তাকে সে নিয়েই ছাড়বে। রুকসানার বাবাকে অসম্ভব মারধর করে ভুজঙ্গ। তারপর ওরা ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে এই খবর জানার পর ডাকবাবু আর রুকসানা আবার পুলিশ স্টেশনে যায়। কিন্তু পুলিশ সেজন্য কোনো পদক্ষেপই নিতে চায় না। বলে প্রমাণ কোথায়, হ্যাঁ না তেনা এসব বলে কাটিয়ে দেয় আর কি। হ্যাঁ বুঝলেন কিনা? তো তখন ওরা বুঝতে পারে যে পুলিশ কোনো রকম সাহায্য করবে না। তো ওরা ফিরে আসে। আর সেদিন রাতেই সেই ঘটনাটা ঘটে। আব্দুল থামে। সৌম্যদীপ এবার যেন খানিকটা আন্দাজ করতে পারছে। সৌম্যদীপ বলে, কি ঘটনা আব্দুল? আব্দুল দীর্ঘশ্বাস ফেলে বলে, সেই রাতে এই পোস্ট অফিসে আগুন লাগে বাবু। ডাকবাবুর দেহটা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এটা আগের দিন আপনারে বলছিলাম, রুকসানাকে খুঁজে পাওয়া যায়। লোকজন বলে যে সে আগুনে পুড়ে যাওয়ায় আর তার কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিন্তু সে পুলিশের ডাক্তার এসেছিল তো পরের দিনে, কি যেন বলল, ফরেন। সৌম্যদীপ আব্দুলের কথা থামিয়ে বলে, ফরেন্সিক? আব্দুল ঘাড় নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওরা এসে তো বলল যে একজনের বডি পাওয়া গেছে, সেটা ডাকবাবুর। সেদিনের পর রুকসানাকে কেউ খুঁজে পায়নি। তবে আমার মনে হয়। আব্দুল থামে। সৌম্যদীপের একটু খটকা লাগে। আব্দুল বলতে শুরু করে, আমার মনে হয় এই পুরো ঘটনাটাই ভুজঙ্গ ঘটিয়েছিল। ডাকবাবুর ওপর ওর রাগ হয়েছিল অনেক দিন ধরে। ভুজঙ্গকে টাকা দিত না ডাকবাবু, তার উপর রুকসানার ওপর ভুজঙ্গের নজর পড়েছিল। আর ডাকবাবু কিনা তার সাথেই প্রেম করছে। এইসব থেকে আমার মনে হয় যে ভুজঙ্গের সাথে এই পুরো ঘটনাটার একটা সম্পর্ক আছে। কিন্তু এই কথা আমি কাউকে বলিনি বাবু, আজ প্রথম আপনারে বললাম। আপনি এখন এসেছেন নতুন ডাকবাবু, আর আজকেই আপনার সঙ্গে ভুজঙ্গের মোলাকাত হয়েছে। এই কথাগুলো আপনাকে সেই জন্যই জানিয়ে রাখলাম আর কি। আব্দুলের কথা শেষ হয়। সৌম্যদীপের এই পুরো ঘটনাটা শুনে সেই প্রথম দিনের বৃষ্টি রাতের কথা মনে পড়ে যায়। ওই সেই আগন্তুক যে কিনা ওকে গোরস্থানের রাস্তা থেকে পোস্ট অফিস অবধি পৌঁছে দিয়ে গিয়েছিল। বিকেল হয়ে এসেছে আর আকাশে আবার মেঘের ঘনঘটা। প্রতিদিন বিকেল হলে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে মেঘ। বৈশাখ মাস পড়ে গেছে, এটা কালবৈশাখীর সময়। সৌম্যদীপ গলা খাঁকড়ে আব্দুলকে জিজ্ঞেস করে, আচ্ছা আব্দুল, একটা কথা বলবে? মানে যেদিন আমি প্রথম এখানে আসি সেদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল, তোমার মনে আছে নিশ্চয়ই? তো সেদিন আমার সঙ্গে একজনের দেখা হয়েছিল।
সৌম্যদীপ কথাটা বলা মাত্র কোথা থেকে যেন একগুচ্ছ ঠান্ডা হিমেল বাতাস গায়ে এসে লাগলো। আব্দুল আকাশের দিকে তাকিয়ে বলে, ওই ঝড় উঠল বোধহয়, বৃষ্টি হবে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।